আজকে প্রথম প্রতিবেদনে আমি স্বাধীনতার কথা বলেছি। একটা ওই এই হাসির কথাটা বলতে ভুলে গেছি মানে আজকে আমাকে রক্ত নিতে এসেছিলো, সেই সময়তে আমি সময় পেলাম না। ওই রক্ত নিতে চলে যাওয়ার জন্য ওটাকে বন্ধ করতে হলো। তো সেইটাই আমি এখন আপনাদের শোনাচ্ছি। এই যতদিন দেখুন শরীরটা ভালো থাকে, শরীর ভালো থাকে মানে জোর করে করছি একরকম, কারণ চোখে খুব আবছা দেখছি, পড়তে খুব কষ্ট হচ্ছে। যতখানি পারি একটু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, তারপরে তো না পারলে আর কী করবো। হ্যাঁ, এই হচ্ছে নলিনীকান্ত সরকার, যিনি কলকাতার যে বেতার কেন্দ্র শুরুর সময় থেকে যে দল নিয়ে শুরু হয়েছে সেই দলেরই একজন ছিলেন এই নলিনীকান্ত সরকার। তো তারই অনুপ্রেরণায় বহুদিন বেঁচে ছিলেন, বহুকাল বেঁচে ছিলেন। 1889 সালে বোধহয় ওনার জন্ম, 1889 সাল। আর যেগুলো গেছেন 1900 কত সাল শেষের দিকে, প্রায় 90-95 পর্যন্ত বেঁচে ছিলেন। তো সুতরাং বহু ঘটনার উনি দ্রষ্টা, দেখেছেন ওর চোখের সামনে ঘটেছে, সেই নলিনীকান্ত সরকার উনি। সেকালে অর্থাৎ কলকাতার বেতার প্রতিষ্ঠানের আদি যুগে অনেকগুলি সাময়িক পত্রে বেতারের আসরের সাপ্তাহিক সমালোচনা বেরোত। আজকাল বলে একখানি সাপ্তাহিক ছিল, তারা বেতার সমালোচক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর আমাকে গালাগালি না দিয়ে জলগ্রহণ পর্যন্ত করত না। আচ্ছা, কিন্তু দীপালির সমালোচক কেন যে একবার গালাগালি দিয়ে আমাদের গানের বিরুদ্ধে আলোচনা করেছেন তার কারণ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারিনি। ভবানীপুরে বেলতলা রোডে একটা আসরে গাইতে গিয়ে একজন শ্রোতার কাছ থেকে এমন তারিফ পেলাম, সেটা সাধুবাদ কি নিন্দাবাদ বুঝে উঠতেই পারলাম না। বেশ জমজমাট আসর, অনেকগুলি ভদ্রলোক ও মহিলা সমবেত হয়েছেন। সকলের পুরোভাগে বসেছেন একজন বিশেষ ধরনের ব্যক্তি, সকলের থেকে তিনি স্বতন্ত্র। বাড়ির কর্তা ব্যক্তি সকলেই তাকে বিশেষ সম্মান প্রদর্শন করছেন। আমার সম্মুখেই বসেছেন তিনি। ভদ্রলোকের বয়সটা ঠিক ধরা যায় না। মস্তকটি কেশ বিরল, মস্তকের ইন্দ্রলুপ্তের অবলুপ্ত করেছে বদনমণ্ডলের আরণ্যসুরম্যা। প্রশস্ত কবাট বক্ষ আবৃত করেছে ঘন প্রলম্ব শ্বশুরাজ। হ্যাঁ, বুকে খুব চুল আর কি। আমার প্রতি গানে ইনি বাহবা দিয়ে চলেছেন নানা উৎসাহ ব্যঞ্জক ধ্বনির দ্বারা। শেষ গানটি গিয়ে শেষ করলাম যখন, তখন ভদ্রলোকটি আমাকে সম্বোধন করে বললেন, বাবা, তোমাকে একটা কথা বলবো, মনে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। আসর শেষ হলো বলে সত্যিমিত চলে যাচ্ছিলেন, কিন্তু ওই ভবিষ্যতে কাজে লাগার কথাটা শোনার জন্য সকলেই দাঁড়িয়ে রয়ে গেলেন। তাঁদেরও তো ভবিষ্যৎ আছে। আমি ভদ্রলোককে বললাম, কী বলবেন বলুন। ভদ্রলোক উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলতে লাগলেন, তোমাকে একটিমাত্র কথাই বলবো, কথাটা কিছু নয়, চরিত্রটি যাতে পবিত্র থাকে তার চেষ্টা করো। দুশ্চরিত্র কী করলো কে জানে। সমবেত শত্রুবন্ধু আমার দিকে এমনভাবে চাইলেন যে আমার চরিত্রের একটা গোপন কথায় ভদ্রলোকটি যেন ফাঁস করে দিয়েছে। আমি ছাড়া সকলেরই মুখে চোখে ঔৎসুক্য জেগেছে ভদ্রলোকের কাছ থেকে আমার আরও কিছু গোপন তথ্য জানবার জন্যে। আমার দিকে চেয়ে ভদ্রলোকই আবার বলতে আরম্ভ করলেন, তোমাকে ওই কথাটি বললাম বাবা, তোমারই ভালোর জন্যে। চরিত্রের সংযম না থাকলে কণ্ঠস্বর ঠিক থাকে না। ভগবান তোমাকে অমন জোরালো কণ্ঠস্বর দিয়েছেন, সেটির তেজ রক্ষা করো। বিশেষ করে একটি বয়স আছে কণ্ঠস্বরের পক্ষে মারাত্মক কাল। 40 বছর বয়সে
অসংযমী লোকেদের কণ্ঠস্বর স্বভাবতই বিকৃত হয়ে যায়। ওই বয়সটাতে একটু বিশেষ সাবধানে থেকো বাবা। আমি তার প্রতি বিনয়াবনত হয়ে কৃতাঞ্জলি করে নিবেদন করলাম, আপনার বয়স কত? আমার বয়স 47। আমি মৃদু হেসে ভদ্রলোককে বললাম, 9 বছর আগে আমি 40 পেরিয়ে এসেছি, আর আপনার চেয়েও বোধহয় বছর দুয়েকের বড়ই হব। অপত্য সম্বোধন ছেড়ে ভদ্রলোক অবাক হয়ে বললেন, বলেন কি? আচ্ছা, আর একটা ঘটনা বলি। অনেকেরই অর্থ উপার্জন করে, কেউ কেউ উপকার বকশিসও পায়। পণ্ডিত জওহরলালের কাছ থেকে আমেরিকার লোকেরা হাতি উপহার পেয়েছে। সেটা অবশ্য বড় ঘরের বড় কথা, কিন্তু কোনো গাইয়ের গান শুনে কোনো গুণগ্রাহী শ্রোতা বাঘ বকশিস দেওয়ার প্রস্তাব করেছে কি? বাঘ, খেলনার বাঘ নয়, জঙ্গলের বাঘ, জ্যান্ত বাঘ। কলকাতার যেসব সাহিত্যিকদের সঙ্গে আমার নিকট আত্মীয়ের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল, তাদের মধ্যে কবি যতীন্দ্রমোহন বাগচিও অন্যতম। কবি এবং কবি জায়া দুজনেরই ছিল স্নেহ সমৃদ্ধ হৃদয়, পরকে আপন করা প্রাণ। যতীন্দ্রমোহন বাগচি। যতীনদার বাড়িতে গেলে আমি যেন তার পরিবারবর্গের মধ্যে একজনেরই হয়ে যেতাম। দেখুন, নবীন সরকারের কী অদ্ভুত যোগাযোগ ছিল বড় বড় মানুষের সঙ্গে। নদিয়া জেলার জামশেদপুরের বিখ্যাত বাগচি পরিবারের সন্তান ছিলেন যতীনদা, জামশেদপুরের জমিদার। যতীনদা একবার পুজোর সময় কলকাতা এসে সপরিবারে জামশেদপুর যাচ্ছেন, আমাকেও ধরলেন তাদের সঙ্গে যেতে। প্রতিশ্রুতি দিলাম যাব, কিন্তু তাদের সঙ্গে নয়, আমি যাব আমার পল্লী বাসভূমি মুর্শিদাবাদ জেলার নিমতিতা থেকে রওনা হয়। যতীনদা পুজোর দিন 15 পূর্বে সপরিবারে জামশেদপুর রওনা হলেন। আমি রওনা হলাম তার পল্লীবাসে। যতীনদা আমাকে পথের নির্দেশ দিয়ে বলে দিয়েছিলেন, পদ্মার উপরে একটি স্টিমার স্টেশন থেকে নেমে জামশেদপুর যেতে হয়, 7-8 মাইল পথ। আমি আগে খবর দিলে তিনি স্টেশনে তাদের হাতি পাঠিয়ে দেবেন। আরও একটি পথের সন্ধান দিয়েছিলেন, সেটা আরও দূর পথ। ক্রমশ পুজোর দিন এগিয়ে এলো। দেশে বন্ধুবান্ধব সঙ্গে হই করে কাটানোদের যতীনদাকে আর লেখা হয়ে উঠল না। এদিকে আকাশ পড়ে নামলো ঝড় বৃষ্টি। সেই দারুণ দুর্যোগের মধ্যে পরাণ সখা বন্ধু হয়ে আমার বলে ঝড়ের রাতে আমার অফিসার জামশেদপুর অভিমুখে। আগে থেকে খবর দিতে পারেনি বলে হাতির আশা ছেড়েই দিতে হলো। সেই দূরের পথে স্টেশন অভিমুখে রওনা হলাম। এটিও স্টিমারের পথ। দামুকদিয়া ঘাট স্টেশন স্টিমার থেকে নেমে ট্রেনে চড়ে কয়েকটি স্টেশন পরে নামলাম ভেড়ামারা স্টেশনে। সেখান থেকে গোজানে জামশেদপুর যাত্রা। 12-14 মাইল পথ। রাস্তা বৃষ্টিতে কর্দমাক্ত, গাড়ির চাকা বসে যাচ্ছে সেই কাদার মধ্যে। গরু দুটির আদৌ ইচ্ছে নেই এ পথে চলতে, কিন্তু গাড়োয়ান তাদের চালাবেই ঠেঙিয়ে। এই আরামের যাত্রা ত্যাগ করে গাড়ি থেকে নেমে পড়লাম। পদব্রজেই যাত্রা করলাম। সামান্য যা বাক্স বিছানা ছিল তাই নিয়ে গরুর গাড়ি আসতে লাগলো আমার পিছনে। 3-4 ঘন্টা অবিশ্রান্ত হেঁটে জামশেদপুর পৌঁছলাম। যতীনদার বাড়ি, বাংলাদেশের প্রাচীনকালের জমিদার রুহিসম্মত বিরাট প্রাসাদ। পুজোর সময় স্বভাবতই বাড়িতে সরগরম হয়েই ছিল। আমি যাওয়াতে যতীনদা এবং বাড়ির ছেলেমেয়ে আরও মেতে উঠল। যতীনদার জমিদার হলো জীবনে অনেক বৃত্তি অবলম্বন করেছেন, কিন্তু তিনি বোধহয় কখনো প্রচারকের কাজ করেননি। কিন্তু তিনি যে কত বড় সুদক্ষ প্রচারক ছিলেন সেটা বুঝতে পারলাম জামশেদপুর গিয়ে। আমাকে নিয়ে জামশেদপুরের বাড়ি ঘুরতে লাগলেন, যেন আমার গলায় দড়ি বেঁধে ডুগডুগি বাজিয়ে যতীনদা সারা গ্রামটিতে আমার প্রচার কার্য চালিয়ে বাড়ি ফিরলেন। সমগ্র জামশেদপুর গ্রামটিকে বাগচি পরিবারের গ্রাম বললে অত্যুক্তি হয় না। একটি মহিরুহের দিগন্ত বিস্তৃত থাকা পোশাকা যেন সমগ্র গ্রামটিকে ছেয়ে রেখেছে। গ্রামের শত শত সুশিক্ষিত সংস্কৃতি সম্পন্ন কৃতিবিদ্ধ ব্যক্তিরও বাস আছে। গ্রামে একটি বিশিষ্ট ব্যক্তিরা অনেকে এসেছেন আমার গান শুনতে। এইসব শ্রোতাদের কাছে আমাদের অসাধারণ গাইড করবার জন্য যতীনদা উদ্গ্রীব হয়ে উঠলেন। শ্রোতাদের দেখাতে চান যে আমি গানের কত বড় প্রত্নতাত্ত্বিক। চণ্ডীদাস বিদ্যাপতি থেকে শুরু করে শেষ করো রামপ্রসাদ, কমলাকান্ত, নীলকণ্ঠ। শ্রোতাদের মধ্যে 2-4 জন কলকাতার আমার গান শুনেছেন। তাদের মধ্যে একজন বললেন, আমরা ওর হাসির গান শুনব।
একমাত্র যতীনদাই বোধহয় গানগুলি শুনে মুগ্ধ হলেন। অবশ্য যতীনদা প্রত্যেকটি গানের পর বক্তৃতা দিয়ে শ্রোতাদের বোঝার চেষ্টা করে যাতে তারাও মুগ্ধ হন। নৈশ ভোজনান্তে রাত্রি দ্বিপহরের পর শয্যাগ্রহণ করে গভীর নিদ্রা অভিভূত হয়ে আছি। হঠাৎ একটি প্রবল ডাকায় ঘুম ভেঙে গেল। চোখ ছিঁড়ে দেখি যতীনদা। যতীনদা ব্যস্ত মতো বললেন, ওঠো ওঠো, যাত্রা আরম্ভ হয়ে গেল। যাত্রার পালা সাঙ্গ হলে আন্দাজ বেলা 10টায়। সেকালে যাত্রা বিনয়ের মুখ্য পালাটি শেষ হওয়ার পর কোনো কোনো আসরে একখানি ছোট প্রহসনের অভিনয় হতো। যতীনদা আমাকে কোনো কথা বলার অবকাশ দিলেন না। হনন করে চলে আসরের মধ্যে ঢুকে আমার আসরে অবতীর্ণ হয়ে রঙ্গরস করার কথা ঘোষণা করে দিলেন। যতীনদার নাচরবান্ধা রাজি হতেই হলো। কাঞ্চনতলার কাপ গাইতে কি আর করি, পড়লাম আসরে সাজগোজ করে, খালি গা, পরনে লুঙ্গি, হাতে লাঠি, মাথায় টুপি। আসরে নেমে ভাবের ঐভক্তির সঙ্গে গান ধরলাম, মামু হে তু রোহলি ঘরে পয়রা, দেখতে পালিন না আমি দেখিনু লয়ন ঘোরা। তখন দর্শকরা আমাকে দেখে, যতীনদাকে দেখবে তা ঠিক করতে পারছে না। যতীনদার সে কি উল্লাস! অভিনয় শেষ করে যখন আমি আসর থেকে বেরিয়ে এলাম, যতীনদার তখন সাজঘরে ঢুকে আমাকে একেবারে বুকে জাপটে ধরলেন। ভূবন্ধন থেকে মুক্ত করে উল্লাস করে বললেন, তোমাকে একটা বাঘ পুরস্কার দেবো ঠিক করেছি। গানটা বুঝুন। আমি বিস্মিত হয়ে বললাম, বাঘ? হ্যাঁ বাঘ, আমি আয়োজন করেছি, কালকেই আমরা বেরোবো শিকারে। আমি তো চিন্তিত হয়ে পড়লাম, বাঘ কী রে বাবা! যতীনদার মুখ থেকে এরকম উক্তি আমি অবশ্যই আশাই করিনি। পরদিনই সত্যি আয়োজন চলতে লাগলো শিকারে যাওয়ার। মধ্যাহ্নভোজন সেরে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা হাতির উপর চড়ে বেরোলাম বাঘ শিকারে। যেন একটা প্রমোদ ভবনই মনে হলো। যতীনদা বললেন, জ্যান্ত বাঘ দেখনি ভায়া? আজ দেখবে আলিপুরের চিড়িয়াখানায় আর সার্কাসের দল যেসব বাঘ দেখেছ, তারা সব বিড়ালের বোনপো। কিছু দূর গিয়ে একটা বড় গাছের গুঁড়িতে বাঘের থাবার চিহ্ন। 15 মিনিট আগে বাঘ নখ দিয়ে গাছটি আঁচড়েছে। শিকারী ভোলানাথ বাবুর উৎসাহের অন্ত নেই। ভগবানের নাম করা ছাড়া আর পরিত্রাণের উপায় খুঁজে পেলাম না। ভগবান ভক্তের কাতর প্রার্থনা শুনলেন। সূর্যাস্তের কিছু পূর্বেই জঙ্গলের মধ্যে অন্ধকার ঘনিয়ে এলো। শিকারী ভোলানাথবাবু বললেন, না আজ শিকার আর মিলল না, সন্ধ্যা হলো, চলুন ফেরা যাক। যতীনদা ভগ্নোৎসাহে বললেন, আমার ধরে হলেন, কিন্তু আমার ধরে প্রাণ এলো, কাজ নেই আমার পুরস্কার। কাণ্ড কত রকমের মানুষ থাকে। এই সমস্ত জমিদার রাজা মানুষরা, এরা ভীষণ মুডি লোক, বুঝতে পারছেন? এরা কখন যে কী করে বসবে, কি বলে বসবে, আর সেই অনুযায়ী কাজ করে বসবে, কি কিচ্ছু ঠিক নেই এদের। অ্যাকচুয়ালি এইসব লোক মানুষই রাজা হয়। এরা হচ্ছে প্রকৃত রাজা। কি মানসিকতা দেখুন! ওকে ভালো লেগেছে, এমন ভালো লেগেছে যে একদম স্থির করে ফেলেছেন যে ননীদাকে একটা বাঘ উপহার দেবো। আর যে বাঘ একটা উন্ডেট করে ধরে একটা বাঘ সত্যি রেখে দেবো, সেই জন্য তার জন্য চলবে, যা করার দরকার সব করবে। যাক, ভাগ্যচক্রে নলিনীকান্ত সরকার নিরীহ মানুষ বাঘ নিয়ে যে কী করতো কে জানে।